এলাকা নিয়ে জ্বলছে। সকাল থেকে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট ৮ মে, প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। বিভিন্ন স্থানে এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার করার অভিযোগ। ৯১% কম বৃষ্টি। এপ্রিল জুড়ে তীব্র খরা, রোদে কৃত্রিম বৃষ্টি কৃষি প্রধান দেশে দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞ। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এবার মশার ঘনত্ব বেশি। চট্টগ্রাম ও বরিশালে বাড়বে সংক্রমণ, মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং অব্যাহত দরপতনে নতুন বিনিয়োগ নেই শেয়ার বাজারে, তারল্য সংকটে পুঁজি বাজার, নানা উদ্যোগেও আস্থাহীনতায় বিনিয়োগকারীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বনের কয়েক একর বনভূমি পুড়ছে। স্থানীয়রা জানিয়েছেন প্রায় 2 কিলোমিটার এলাকা নিয়ে বিক্ষিপ্তভাবে আগুন এখনো জ্বলছে। রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তাদের সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারা। বাগেরহাট থেকে এস সোহানের প্রতিবেদন, জানাচ্ছেন জুবাইর রাজিল। শনিবার বিকেল 3টার দিকে সুন্দরবনের আমরবনিয়া এলাকায় আগুন লাগার খবর পায় বন বিভাগ। পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা, বনরক্ষী, মোড়লগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। পরে মোংলা ও মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আমরবনিয়া এলাকায় পৌঁছায়। রোববার সকাল থেকে শুরু হয় আগুন নির্বাপনের কাজ। ঘটনাস্থল থেকে পানির উৎস প্রায় 2 কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। সুন্দরবনের গাছের গোড়ায় পড়ে থাকা গাছের পাতার স্তূপের মধ্যে আগুন জ্বলছে। 30 থেকে 35 জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে। 1.5 কিলোমিটার জুড়ে আগুনের পরিধি হবে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। পাতাগুলোর ভিতর থেকে আগুন জ্বলছে, আর আগুন ধরে যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠে সম্পূর্ণ গাছ ধরে যাইতেছে। তাহলে আমরা 5-6 জন আইসে আমরা ভিতরে গেছি, যাওয়ার পরে দেখি যে চারদিকে শুধু আগুন আর আগুন। আগুনের খবর পেয়ে স্থানীয়দের নিয়ে বনে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করা হয় বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। ভোলা নদী থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে গহীন বনের ভিতরে লেগেছে। আনুমানিক 3-4 জায়গায় আগুন আছে, পুরোপুরি আমরা এখনো নিরূপণ করতে পারিনি। এর আগে 2021 সালের 3 মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে 3 একর বনভূমি পুড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এস এ সোহান। সুন্দরবনের আমরবনিয়া এলাকায় অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। শুধু ফায়ার সার্ভিস নয়, নৌবাহিনী, পুলিশ সদস্য, বনরক্ষী সবাই কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং প্রাণপণ চেষ্টা করছেন সুন্দরবনের এই আগুন নেভানোর। শনিবার বিকাল 2:45টার দিকে সুন্দরবনে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে কিন্তু বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় গতকাল কিন্তু এখানে আগুন নির্বাপনের কাজ শুরু করা যায়নি, যার ফলে রবিবার সকালে কিন্তু এখানে আগুন নির্বাপনের কাজ শুরু হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপপরিচালকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবনের আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে প্রস্তুত আছে এবং ইতিমধ্যে 3টি ইউনিট আগুন নির্বাপনের জন্য কাজ শুরু করেছে। মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সুলতান আমাদেরকে জানিয়েছেন যে এই অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীরও 2টি টিম এখানে যোগ দিয়েছে এবং আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনা যাবে এবং এই আগুন নির্বাপনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে যেহেতু সুন্দরবন একটি দুর্গম এলাকা, তাই পানি পাওয়া এবং আগুনের যে
পরিস্থিতি সেটি বোঝা নিয়েও কিছুটা জটিলতা আছে, যার কারণে আগুন নিভতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপপরিচালক মামুন মাহমুদ। সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট ৮ মে। কাল শেষ হচ্ছে প্রচার প্রচারণা। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। ষষ্ঠ উপজেলা নির্বাচন প্রথম ধাপে কুষ্টিয়ার দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এবং আরেকটি হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলা। আমি রয়েছি কুষ্টিয়া সদর উপজেলায়। এখানে কুষ্টিয়ার বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং তিনি নির্বাচনের তার যে প্রচারণা তিনি প্রচার প্রচারণা করছেন এবং জনগণের সাথে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ বলা যায় শেষ সময়ে যে প্রার্থীরা রয়েছে এই প্রার্থীদের কিন্তু প্রচার প্রচারণা এক প্রকার জমে উঠেছে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন। এবার সদর উপজেলায় দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং আরেকজন রয়েছেন আল মামুন, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে আতাউর রহমান আতা তার নির্বাচনী প্রচারণা করছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো বর্তমান চেয়ারম্যান এবং নির্বাচনে অংশগ্রহণ করছেন আনারস প্রতীক নিয়ে, যদি জয়লাভ করেন তাহলে আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? কুষ্টিয়ার উন্নয়নে, সদর উপজেলার উন্নয়নে কি কাজ করবেন? ধন্যবাদ দেশ টিভিকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। 8ই মে ষষ্ঠ উপজেলা নির্বাচন। এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে আবার পুনরায় জনগণের মাঝে যাচ্ছি। জনগণের আসলে যে আশা আকাঙ্ক্ষা ছিল কুষ্টিয়া বাংলাদেশের অস্থায়ী রাজধানী, মুজিবনগর আম্রকানলে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই কুষ্টিয়া। আসলে এই কুষ্টিয়া একসময় সন্ত্রাসের জনপদ ছিল। এটা আমাদের নেতা জননেতা মাহবুবুল আলম মানিক এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই কুষ্টিয়া কিন্তু এখন শান্তির জনপদ। উন্নয়ন বলতে যে উন্নয়নগুলি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ এখানে প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে যেটা একটু সমস্যা আছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগে কিশোর গ্যাংটা সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটে গিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে না, কিশোর গ্যাং আমাদেরই সন্তান, তাদেরকে আগে বোঝাতে হবে, বুঝিয়ে তাদেরকে ভালো রাস্তায় নিয়ে আসতে হবে। না আসলে তখন হয়তো আইনি প্রয়োগ করে তাদেরকে সংশোধনে বা সংযোজনে আনতে হবে। আর আরেকটা বিষয় হলো মাদক কম বেশি আসলে সব জায়গায় আছে। এটাও আমি উপজেলা পরিষদের নির্বাচন বা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এই ধরনের কয়েকটা জাতীয় ইস্যু আছে বা আমাদের যে সামাজিক নিরাপত্তা, এখানে এই বিষয়গুলি আসলে আমার যে ইচ্ছা আছে সেটা ইনশাল্লাহ এটা দেখভাল করব। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং জনসমর্থন কেমন পাচ্ছেন প্রচারণায়? না, জনসমর্থন প্রচন্ড তাপদাহ। প্রায় 1 মাস 6 দিন আমরা বৃষ্টির পানি পাই নাই। সেহেতু আমি মনে করি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং প্রচুর সাড়া পাচ্ছি যে না, মানুষ তারপরেও এত গরম হওয়ার মধ্য দিয়েও কিন্তু মানুষ ভোট দিতে যাবে এবং ভোট দিয়েই কিন্তু ইনশাল্লাহ জয়লাভ করবে আনারস প্রতীককে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তে এসে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং তারা নানামুখী প্রতিশ্রুতির মধ্য দিয়ে কিন্তু এই ভোটের প্রচারণা চলছে। আমরা আগামী 8 মে দেখা যাবে আসলে জয়ের মালা কে পড়বে। তবে আমরা বলতে পারি যে সর্বশেষ মুহূর্তে এসে কিন্তু কুষ্টিয়ায় যে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন সেটা কিন্তু প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে। এই ছিল কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। লিনিয়া। তিতাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী তিতাস। 43 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবারের এপ্রিলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাত্র 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পুরো মাস জুড়ে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 91% কম। ফলে খরায় পরিণত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরগুলোতে বাড়তে পারে উষ্ণতা ও খরার পরিমাণ। এর থেকে মুক্তির জন্য মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকার দেশগুলোর মতো কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিতে পারে বাংলাদেশ। তবে এর ব্যয়বহুলতা ও পরিবেশের উপর ক্ষতিকর দিক বিবেচনা করে আরও গবেষণা করা দরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত। এপ্রিলের দাবদাহ ছাড়িয়েছে 43 বছরের রেকর্ড। ব্যবসা গরমে অতিষ্ঠ জনজীবন। মেয়ের শুরুতে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় এক ঝলকে বৃষ্টির দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল জুড়েই বৃষ্টিপাত রেকর্ড হয় মাত্র 1 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 91% কম।
বিশেষজ্ঞরা বলছেন গড় বৃষ্টিপাতের পরিমাণ সামনের বছরগুলোতে আরও কমবে, বাড়বে উষ্ণতা ও খরা। এখন থেকে আরও 20 বছর 30 বছর পরে তাপমাত্রা 2 ডিগ্রি গড় বাড়বে। 2050 সন নাগাদ এটা 2 ডিগ্রির উপরে বেড়ে যাবে, 60-70 সন নাগাদ এটা 3 ডিগ্রিতে চলে যাবে। 2050 সাল নাগাদ আমরা কার্বন নেট জিরোতে যাওয়ার কথা, 30 সাল নাগাদ প্রায় অর্ধেক কমিয়ে আনার কথা। তো সেইভাবে বাস্তবায়ন হচ্ছে না প্যারিস এগ্রিমেন্ট, এবং এই তাপমাত্রা বৃদ্ধি আরও বাড়তে থাকবে। তীব্র খরায় ফেটে চৌচির ফসলি মাঠ, ক্ষতির মুখে কৃষিজীবীরাও। এ অবস্থায় গরম থেকে বাঁচতে চীন, মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আমেরিকার মতো বাংলাদেশেও কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞরা। দুবাইতে 2 দিনে 250 মিলিমিটার বৃষ্টি, তার তুলনায় অনেক বেশি বৃষ্টির রেকর্ড আমাদের এখানে আছে। 2004 সনে হয়েছে। কোন বছর ঘটবে এটা তো বলতে পারি না, কিন্তু আমাদেরকেও ওই আবুধাবি, দুবাইয়ের মতো বেশি বৃষ্টির জন্য প্রস্তুত থাকা জাতীয় অভিযোজন পরিকল্পনায় বলা আছে। লোডশেডিং সম্ভব, সেটা মানে দুবাই এটা এক্সারসাইজ করেছে, তারপরে চায়না করেছে। এটাকে পাইলট প্রজেক্ট নিয়ে এটা এক্সারসাইজ করতে হবে, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ভূমির কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা। তবে কৃত্রিম বৃষ্টি ব্যয়বহুল, এছাড়া কৃষি প্রধান দেশে এটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। অত্যাধিক তাপমাত্রার আর বিষয়টি মাথায় রেখে বা বৃষ্টিবিহীন বা বৃষ্টির ছায়া এই সময়টিকে আমরা ওভারকাম করার জন্য বিজ্ঞানের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে যদি কৃত্রিম বৃষ্টিপাত ঘটাই, সেটিও একইভাবে প্রকৃতির উপরে একটা প্রেশার হয়ে যাবে। আর্টিফিশিয়াল মেজার্স আসলে আমাদের জন্য সাস্টেনেবল হবে না, অত্যন্ত ব্যয়বহুল, এবং ওটার ফলে আরও কিছু নেগেটিভ কনসিকুয়েন্সেস নিয়ে আসতে পারে, যেমন হঠাৎ করে অনেক বন্যা দেখা দিতে পারে, হেইলস্টর্ম হতে পারে। এখনই কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়ে রাখলেও প্রয়োগের বিষয়ে আরও গবেষণা দরকার বলছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। তাপমাত্রা কমে আসায় আজ থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি, যেমনটি বলছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি আজকে আমরা সকাল থেকে বেশ কয়েকটি স্কুলে ঘুরেছি। প্রথমে আমরা একটি প্রাথমিক স্কুলে গিয়েছিলাম, যেটি মগবাজার ছিল। সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে প্রাথমিকে কিছু শিক্ষার্থীদের সমাগম কিছুটা কম থাকলেও, যেমন আপনাকে যদি বলি যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আমাদের যারা তথ্য অনুযায়ী সেখানে 60% শিক্ষার্থীরা এসেছেন। তবে আমরা এখন যেখানটিতে আছি সেটা হচ্ছে ভিকারুন্নেসা স্কুল। ভিকারুন্নেসা স্কুলে আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে শিক্ষার্থী সকাল থেকে যে শিক্ষার্থীর পার্সেন্টেজ, সেই শিক্ষার্থীর পার্সেন্টেজ 90% বলা হয়েছে। এখন সরজমিনে যদি দেখায় যে ক্লাসেও কিন্তু পর্যাপ্ত শিক্ষার্থীরা পাঠদান কর্মসূচি করছেন এবং শিক্ষকরা তাদের যে পাঠদান কর্মসূচি শিক্ষার্থীদেরকে দিচ্ছেন। তবে তীব্র যে তাপপ্রবাহ চলমান ছিল, সেই তাপপ্রবাহের কারণেই মূলত এতদিন স্কুল বন্ধ ছিল। তবে এই বন্ধ থাকার কারণে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই তারা আসছেন এবং স্বাচ্ছন্দ্যেই মূলত ক্লাস করছেন। আর টিচাররাও বলেছেন যে শিক্ষার্থীদের যে পার্সেন্টেজ সেটাও বেশ চোখে পড়ার মতো। তবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশ দেওয়া হয়েছে এবং গণশিক্ষা অধিদপ্তরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই সকল নির্দেশ মেনেই কিন্তু মূলত এই শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তবে রাজধানীতে আরও বেশ কিছু স্কুল আমরা হয়তো ঘুরবো কিছুক্ষণ পরবর্তী সময়ে, হয়তো জানতে পারবো তো তখন সেই সকল স্কুলে কী পরিমাণ শিক্ষার্থী রয়েছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি শিক্ষার্থীরা বেশ স্বচ্ছন্দেই তাদের শিক্ষকদের সাথে কিন্তু এই যে পড়ালেখা কার্যক্রম সেটি চুকিয়ে নিচ্ছে এবং হচ্ছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমার কাছে হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমাগম চোখে পড়ার মতোই। তবে শিক্ষার্থীরা আসছেন, স্বাচ্ছন্দ্যেই তারা ক্লাস করছেন, এমনটাই জানাচ্ছেন শিক্ষার্থীরা। ভিকারুন্নেসা থেকে এই ছিল বিদ্যালয় এবং স্কুল খোলার সর্বশেষ তথ্য। আদিত্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপমাত্রা কমে আসায় আজ থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা অন্য সহকর্মীর সাথে যুক্ত হব। চুয়াডাঙ্গায়
তীব্র গরমের পর আজ খুলছে স্কুল। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু যুক্ত হচ্ছেন। সেতু, প্রথম দিনে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি কেমন দেখছেন? লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের ভিতরে কিছু কিছু জেলাতে কিন্তু হচ্ছে স্কুল কলেজ বন্ধ ছিল, সেটা কিন্তু আজকে কিন্তু অন্য অন্য জায়গার মতো চুয়াডাঙ্গাতেও খুলেছে। আমি এখন দাঁড়ায় আছি চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ভিতরে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চারা কিন্তু দাঁড়ায় আছে। তো সেক্ষেত্রে এইখানে আমি এনাদের সাথে একটু কথা বলবো, এই বাচ্চারা যারা আছে। দেখি বাবু, তুমি আসো তো, দেখি আসো, বলে আসো। তোর নাম কি? কোন ক্লাসে পড়ো? থ্রিতে। আচ্ছা আচ্ছা, এই যে স্কুল খুলেছে, এতে কি তোমরা খুশি? জি। স্কুল খুলতে মানে ক্লাসের সময় কি একটু কমে আনলে খুশি? জি। আচ্ছা আচ্ছা, তাতে কি তোমরা স্বস্তি পাবা, তাই তো? আচ্ছা আচ্ছা, যেমনটি শুনছিলেন আর কি, আমরা আরেকটা ছাত্রদের সাথে কথা বলবো। আচ্ছা, তুমি বলো তো, তোমাদের স্কুল খুলেছে, এই স্কুল মানে কিভাবে চললে খুশি হয়? যে গরমে কি স্কুলে আগাই দিতে হবে নাকি ক্লাসের সময় একটু কমাই দিতে হবে? একটু বলো। একটু ভালো হতো স্যার, এই তীব্র গরমের জন্য স্যার মানে একটু গরম লাগছে খুব, কিন্তু স্কুল আরো গরম লাগতেছে, পড়াশোনা করতে একটু খারাপ লাগতেছে গরমে। তুমি বলো তো, আমাদের এই স্কুলের টাইমটা যদি পিছিয়ে দিত তাহলে ভালো হতো। সকালবেলা আগাই দিলে ভালো হবে, সকালবেলা গরম কম থাকবে, সেটার জন্য পড়ালেখায় স্বস্তি হবে আমাদের। আচ্ছা, যেমনটি শুনছিলেন আর কি, এই যে মানে বাচ্চাদের মতো কিন্তু অভিভাবকরাও আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে স্কুলের সময় একটু হচ্ছে আগিয়ে দিয়ে, ক্লাসের সময় একটু আগিয়ে দিয়ে যদি স্কুল দ্রুত শুরু করে দ্রুত শেষ করা যেত তাহলে হয়তো গরমের স্বস্তি পেত। কারণ আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, একই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 63%। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। লিনিয়া। সেতু, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র গরমের পর আজ খুলছে স্কুল, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। টানা দাবদাহে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে গলে যাচ্ছে পিচ, এতে যান চলাচলে পড়তে হচ্ছে বিপাকে। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে পিচ গলছে মাত্র 40 ডিগ্রিতে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুদক। ইন্দ্রজিৎ রায়ের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মাত্র 4 মাস আগে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে চলে পাথর কার্পেটিংয়ের কাজ, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 35,50,56,000 টাকা। সম্প্রতি তীব্র দাবদাহে এ সড়কের যশোর অংশের ঝুমঝুমপুর এলাকায় সড়কের পিচ গলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সড়কে যান চলাচলের সময়ে চাকায় লেগে যাচ্ছে পিচ, এতে যান চলাচলে চালক হেলপাররা পড়ছেন চরম দুর্ভোগে। সড়ক ব্যবহারকারীরা বলছেন, সংস্কারের সময় ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারদের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার দাবি জানায় সচেতন মহল। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নড়াইল মহাসড়ক পদ্মা সেতুর যে রাস্তা, এই রাস্তাটা এত বেহাল অবস্থা, পিচ গলে মানুষজন গাড়ির তলে পড়ার কায়দা, এ দেখার কেউ নাই। গাড়ির চার্জ বেশি নষ্ট হচ্ছে, চাকাগুলো টেনে ধরছে চুম্বকের মতো। সড়ক ও জনপথ বিভাগ 60 থেকে 70 গ্রেডের পিচ ব্যবহারের কথা, যার সহন ক্ষমতা 48 ডিগ্রি পর্যন্ত, কিন্তু 40 ডিগ্রিতেই গলছে এসব পিচ। সওজের কর্মীরা নানা যুক্তি দাঁড় করালেও ব্যবহৃত উপাদানের মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। যতগুলো করে আসছে আমরা, এরকম বিল্ডিং হয়, ভিটামিন বেশি থাকলে বিল্ডিং হয়, ভিটামিন কম থাকলে হয় না, কম থাকলে তো রাস্তা উঠে যাবে। ডিবিএসটি কাজ সম্পন্ন করতে গিয়ে কয়েকটা জায়গায় হয়তো একটু ভিটামিনের স্প্রে একটু বেশি হয়েছে, যার জন্য এই জাস্ট 2 থেকে 3টা পয়েন্ট, 300 থেকে 500 মিটারের মতো হবে জায়গা, ওইখানে কিছু ব্লিডিং হচ্ছে। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে যশোর নড়াইল সড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা পিচ পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রাও পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। দেখতে পেলাম যে রাস্তা গলে যাচ্ছে, অভিযোগ হলো নিম্নমানের ভিটামিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। পদ্মা সেতু চালুর পর যশোর নড়াইল সড়কে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে।
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্থানে পুলিশের বাধা সংঘর্ষ। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। মাঠের গবেষণা বলছে গেল কয়েক বছরের তুলনায় এবছর মশার ঘনত্ব বেশি। তবে ঢাকার চেয়ে চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গুর সংক্রমণ এবার বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি ভয়ানক হতে পারে সব জেলা উপজেলায়। তাই বৃষ্টি শুরুর আগে মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে ডেঙ্গুর সংক্রমণে হাসপাতালে ভর্তি হয় 3,20,000 মানুষ, আর এতে মৃত্যু হয় 7 শতাধিক রোগীর। চলতি বছর ফেব্রুয়ারি মার্চে সংক্রমণ কিছুটা কম হলেও এপ্রিল থেকে ফের বাড়ছে সংক্রমণ। গেল বৃহস্পতিবার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 19 জন। ডেঙ্গু নিয়ে সারা বছর গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ বর্ষার আগে চালানো একটি জরিপ বলছে চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বৃষ্টিপাতটা শুরু হলে তাপমাত্রা কমে আসবে, মশার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হবে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা তো যে ছোট বড় পাত্র ব্যবহার করি, খাবার দাবারের প্যাকেট থেকে শুরু করে আইসক্রিমের প্যাকেট, মানে কোন কাপ, গ্লাস, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি, এই জিনিসগুলোতে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেখানে পানি জমা হবে, বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি জমা হলেই এডিস মা মশা যেগুলো বেঁচে আছে সেগুলো ডিম পারবে, ডিম পেড়ে তার প্রজননটা বাড়বে এবং সামনের দিনগুলোতে ডেঙ্গু বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবার ডেঙ্গুর সংক্রমণ ঢাকার 2 সিটি কর্পোরেশনের চেয়ে চট্টগ্রাম ও বরিশালে বেশি হতে পারে। সেই সঙ্গে সব জেলা উপজেলায় এবার ডেঙ্গুর প্রভাব যে কোনো বছরের হিসেব ছাড়িয়ে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যেটা বেশি আমার কাছে অ্যালার্মিং মনে হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, কক্সবাজার এলাকা, বরগুনা, বরিশাল, চাঁদপুর, গাজীপুর, এই জেলাগুলোতে আমরা কিন্তু এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি অন্যান্য বছরের তুলনায়। এবছর বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু ছড়াবে। এটি নিয়ন্ত্রণ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এ কারণে যে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আসলে মশা নিয়ন্ত্রণের কিন্তু সক্ষমতা আমাদের নেই। গেল বছর ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা ছিল হাসপাতালগুলোর, সঙ্গে তরল স্যালাইনের দেখা দেয় তীব্র সংকট। এবার বৃষ্টি শুরুর আগেই মশার বংশবিস্তার রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ধারাবাহিক ধারায় দুরবস্থা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। অব্যাহত দরপতনের কারণে নতুন বিনিয়োগ নেই। এতে তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গত 4 মাসে মূলধন হারিয়েছে প্রায় ৭৬,৭৬২ কোটি টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর পক্ষ থেকে নেওয়া হচ্ছে একের পর এক নতুন উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, বাজারে উত্থান পতন স্বাভাবিক একটি বিষয়, কিন্তু পতনের ধারা যাতে দীর্ঘায়িত না হয় সেদিকে নজর রাখতে হবে। এমন টালমাটাল অবস্থায় বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না পুঁজিবাজারে। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন। শেয়ারের বড় পতন ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা। নতুন চেষ্টা হিসেবে পুঁজিবাজার মূল্যসীমা বেঁধে দিয়েছিল BSEC। সে উদ্যোগেও প্রতিফলন হয়নি বাজারে। আশা ছিল নির্বাচনের পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরে বাজারে লেনদেন কিছুটা গতি ফিরলেও বাড়েনি শেয়ারের হাতবোতলের পরিমাণ। কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন তারল্য সংকট, ভালো কোম্পানির অভাব, গুজব, মার্জিন ঋণের ফোর্স সেল সহ নানা কারণে পুঁজিবাজার মুখ থুবড়ে পড়েছে গত 4 মাসে। গেল 8 জানুয়ারি থেকে 2 মে পর্যন্ত শেয়ার বাজার মূলধন হারিয়েছে ৭৬,৭৬২ কোটি টাকা। বিশ্লেষকদের মতে মোটা দাগে শেয়ার বাজারে 2 ধরনের সংকট চলছে। এক, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, 2, বাজারে ভালো কোম্পানি না আসা। আমি যদি একটা ভালো স্টক মার্কেট চাই তাহলে ভালো কোম্পানির লিস্টিং আনতে হবে। এবং ভালো কোম্পানি কারা? যাদের টার্নওভার বেশি, যাদের আর্নিং বেশি, যারা এর মধ্যে বিদেশি কোম্পানি বেশ কয়েকটা আছে যারা শেয়ার বাজারের বাইরে আছে এখনো, কিন্তু ওটা অন্য দেশে কিন্তু ঠিকই শেয়ার বাজারে আছে। তো এখন আমাদের হাই আপসের পলিসি মেকার্সরা যদি এটা ক্যাশ না করে, চিন্তাতে না আনে, তো আমার মতো লোকে বলবো তো লাভ নাই। আজকে যদি বড় কোম্পানি লাইক গ্রামীণ, BAT বা ওয়ালটন এরা যদি বিনিয়োগ না করে তাহলে স্টক মার্কেট কিভাবে উঠবে?
কাজে তাদেরকে বড় করতে হবে। তারা যদি ডাইনামিক্স হয়, স্টক মার্কেট ডাইনামিক হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এরই মধ্যে তারল্য সংকট মোকাবেলায় তহবিল সংগ্রহের প্রচেষ্টা আছে বলে জানান বিএসইসির কমিশনার। অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে তারা গত কয়েক বছর ধরে বেশ কিছু ফান্ডের রেজিস্ট্রেশন এখান থেকে পেয়েছে। এই ফান্ডগুলোর অবশ্যই মার্কেটে আসবে, এগুলো সংগ্রহ হচ্ছে, এগুলো আসবে, সেগুলো পুঁজিবাজারকে ব্যাপক সহায়তা করবে। এছাড়াও আরও কিছু ফান্ড, বিদেশ থেকেও কিছু ফান্ড যেগুলোর কথাবার্তা বিভিন্ন পর্যায়ে হয়েছে এবং আসছে, সেগুলো হয়তো আমাদের বাজারে অচিরে আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে 200 কোটি টাকা তহবিল আসছে বলে জানান বিএসইসির মুখপাত্র। তিনি জানান মিউচুয়াল ফান্ড, ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিনিয়োগের কাজ করছে শেয়ার বাজারে। নতুন মিউচুয়াল ফান্ডের নিবন্ধন আমাদের কাছে প্রসেস ছিল, এগুলো দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী যে এই মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড সাইজ ডিক্লেয়ার করার পরে ইনভেস্টমেন্টে আসবে, তার একটা বড় অংশ তালিকাভুক্ত সিকিউরিটি ইনভেস্টমেন্ট আসবে, এতেও কিছুটা ডিমান্ড ক্রিয়েট করবে। ব্যাংকিং খাতের নাজুক অবস্থার পাশাপাশি পুঁজিবাজারে বেহাল অবস্থা সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে রাখছে কয়েক বছর ধরে। এই অবস্থার পরিবর্তনের পাশাপাশি এই অবস্থার জন্য কারা দায়ী তাও খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করেই অবাধে চলছে বাগদা চিংড়ি রেণু শিকার। মশারি জাল দিয়ে বাগদা আহরণ করায় হুমকির মুখে পড়েছে দেশীয় ও অন্যান্য মাছের ছোট পোনা। এতে দৈনিক নষ্ট হচ্ছে 1 কোটির অধিক পোনা। সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীর তীর ঘেঁষে কিংবা চরের মধ্যে মশারি জাল দিয়ে প্রতিদিন এভাবেই চলছে বাগদা ও গলদা চিংড়ি রেণু শিকার। এরপর বিশেষ পাত্রে রেণু রেখে অন্য প্রজাতির মাছ বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছ সহ অন্য প্রজাতির ছোট ছোট রেণুপোনা ধ্বংস হতে চলেছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবাধে বাগদা শিকার চললেও কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের। এতে আরও বেপরোয়া হয়ে পড়েছেন শিকারীরা। তবে কারো কারো দাবি পেটের দায়ে করতে হচ্ছে এ কাজ। আমরা তো দইরা খাইতে তো একটা দইরা আমার সমিতি আছে যে অন্যান্য আছে যে এই কারণে যে মাছটা তো আর কোনো ক্ষতির যাবে না, এটা তো দেশের উন্নয়নের জন্য মাছটা চাষ করা হয়। যে আমরা প্রথমে মাছ ধরি, তারপরে অনেক রকম মাছ ওঠে, আর আমরা যেটা ধরি ওটা বাছাই করে তারপরে অন্য মাছগুলো আছে সেগুলো পানি খালাই দিই। বাগদার অনকা 1500 আর বেশি দালাল আছে, দালালের। সাতক্ষীরা ও বাগেরহাট সহ বিভিন্ন জেলায় ভোলার এ রেণুর চাহিদা থাকায় নির্বিচারে শিকারে নেমেছেন তারা। এ প্রক্রিয়ায় মাছ বাছাইয়ের প্রতিদিন প্রায় 1/2 কোটি রেণু ধ্বংস করা হচ্ছে। এতে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ। বাগদা শিকার বন্ধে জেলা মৎস্য কর্মকর্তা অভিযানের কথা বললেও বাস্তবে এর প্রতিফলন নিয়ে রয়েছে প্রশ্ন। আরও কয়েকদিন যাবৎ বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে আমরা তাদের ব্যবহৃত যে জালগুলো আছে সে জালগুলো জব্দ করেছি, সেগুলো ধ্বংস করেছি এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। বাগদা রেণু শিকার বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়। এই ছাত্র আন্দোলন থেকে একটাই দাবি, গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করো। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চলাকালে একদল ফিলিস্তিনপন্থী আন্দোলনরত শিক্ষার্থী স্লোগান দেন। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মূল আনুষ্ঠানিকতা। তাদের আন্দোলনে সমর্থন জানান সমাবর্তনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী। আরও জানাচ্ছেন লুৎফুর কবির। এই দৃশ্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে। শনিবার ছিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যে হামলা চলছে তার প্রতিবাদ জানাতে এই অনুষ্ঠানের মঞ্চকে বেছে নেন ফিলিস্তিনিপন্থী একদল শিক্ষার্থী। হাজার হাজার শিক্ষার্থীর সামনে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মঞ্চের আশপাশে প্রদক্ষিণ করতে দেখা যায় তাদের। এতে কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে যায় মূল আয়োজন। মিশিগান স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। এ সময় কিছুটা বিব্রতের মুখে পড়েন স্পিকার। পরে পুলিশ এসে জোর করে তাদের সরিয়ে দেয়। আন্দোলনরতদের সমর্থন জানাতে দেখা যায় অন্যান্য শিক্ষার্থীদেরও।
ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ। বিক্ষোভকারীদের হঠাতে মারমুখী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক সমাপনী অনুষ্ঠানের সময় চলে এসেছে। এই পরিস্থিতিতে সমাপনী অনুষ্ঠান বাতিল ও পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারীরা বলছেন, গাজায় আগ্রাসন অর্থায়ন বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তারা। গত মাস থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন দিনকে দিন হামলার মাত্রা বাড়িয়েছে পুলিশ। শুক্রবার মিশিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সাইকেল উঠিয়ে দেয় পুলিশ। এমন ঘটনায় প্রশাসনের উপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের দাবি, তারা নিয়ম ভেঙে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আটক করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। এই আন্দোলন যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানিতে ছড়িয়ে পড়ছে। জার্মানির বার্লিনে হাজার খানেক মানুষ বিক্ষোভে অংশ নেন। ইসরায়েলের সামরিক খাতে সব ধরনের সহায়তা বন্ধ করতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান প্রতিবাদকারীরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রেকর্ড গড়ে টানা তৃতীয়বার যুক্তরাজ্যে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই পাকিস্তানি বংশোদ্ভূত। বৃহস্পতিবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত 10টায়। প্রায় 2,75,000 ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোসান হলকে হারিয়েছেন তিনি। 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতে জয়লাভ করেছেন। এর মধ্যে কনজারভেটিভদের 2টি এলাকা তার দখলে। বিজয়ী ভাষণে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের এই জয়ে লন্ডনে লেবার পার্টির অবস্থান আরও পাকাপোক্ত হলো। দিন দিন অবনতির দিকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। নিখোঁজ 1/2 মানুষ। গেল শনিবার থেকে শুরু হওয়া ঝড় ও বৃষ্টিতে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 25,000 বাসিন্দা। কমপক্ষে 5 লাখ মানুষ ভুগছেন বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে। ঝড়ে ক্ষতিগ্রস্ত রিও গ্রান্ডে দো সুল রাজ্যের 2 শহর। ভেঙে গেছে রাস্তা ও সেতু। জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।